নমস্কার বন্ধুরা। আজকের গল্প কালপুরুষ। আমার জীবন বর্তমানে অসহনীয় হয়ে উঠেছে। এখন হুইল চেয়ারে বসেই দিন কাটাই। পা দুটো এবং ডান হাত ক্রমশ কর্মহীন হয়ে পড়েছে। ওই বাম হাতের সাহায্যেই একমাত্র যেতে পারি হুইল চেয়ারে, তাও বাড়ির বাগান পর্যন্ত। কথা বলতে পারি না, তাই ইশারা করেই মনের কথা প্রকাশ করি বাড়ির সদস্যদের সঙ্গে। সদস্য বলতে আমার স্ত্রী এবং মেয়ে। তার বিবাহ আর কিছুদিনের মধ্যে। আর থাকে বাড়ির চাকরেরা। আমার স্ত্রী সুন্দরী, মেয়েও তার মায়ের মতোই। তবে যাই হোক, আমি লেখালেখির কাজও করি অবসরে, তাই আমার এই অবস্থার কথা পাঠকদের কাছে লিখে জানাচ্ছি। আমার নাম সুবিমল মুখার্জি, বয়স ৪৫। এখন আমি হুগলির ভদ্রেশ্বরে থাকলেও পূর্বে আমি শিক্ষকতা করতাম হুগলির রাধানগর গ্রামে, তাই চাকরি সূত্রেই ওই গ্রামে থাকতাম এবং প্রায় ১ দশক ধরে রাধানগর হাই স্কুলে শিক্ষকতা করেছি। তবে যাই হোক, এখন আমার বয়স ২৬। নতুন চাকরি পেয়েছি। কয়েকদিন থেকে স্কুলে যেতেই ছাত্রছাত্রীদের কাছে ভয়ঙ্কর একজন শিক্ষক হয়ে উঠলাম। অনেকে তো আমাকে উপাধি হিসাবে কালপুরুষ বলেই ডাকত। ছাত্রছাত্রীরা আমার ক্লাস করতেই ভয় পেত। তাদের ভয়টা এতটাই গভীর ছিল যে তারা যেন নীরবতা পালন করছে কোন শোক সংবাদে। খুব কঠোর নিয়মে রেখেছিলাম ছাত্রছাত্রীদের। ক্লাস করাতে বাধ্য করা ছিল তাদের মধ্যে অন্যতম। এমনকি ক্লাসের বাইরেও পুরো স্কুলের ছাত্রছাত্রীরা আমার ত্রিসীমানার মধ্যে আসতে ভয় পেত। তাই পুরো প্রতিষ্ঠান জুড়ে আমার আধিপত্য সব ছাত্রছাত্রীদের কাছে বিভীষিকা ছিল। আমার ক্লাস ছিল মূলত ক্লাস ৯ম ও ১০ম শ্রেণীর। এরকমই একটা ঘটনা জানাচ্ছি পাঠকদের। ক্লাস ৯ম শ্রেণীর একদিন ক্লাস করাচ্ছিলাম, তো ওই ক্লাসের একজন স্টুডেন্ট, নাম বিনয় রায়, ক্লাস করানোর সময় পেছনের বেঞ্চে বসে খেলছিল, সম্ভবত তাস খেলছিল। পরে আমার দৃষ্টিগোচরে আসে যে শুধু বিনয় নয়, গুটি কতক ছেলে ওর সাথেও মেতেছে খেলায়। সেই সময় আমার মাথায় যে কোন প্রকার ক্রোধ জন্মেছিল তার কারণ আমার কাছে এখনো অধরা। সেই ক্রোধের বশবর্তী হয়েই বিনয় সহ ওর খেলার সহপাঠীদের বেধড়ক বেত্রাঘাত করলাম। সেই কারণেই পরের দিন থেকে আমার ক্লাস বন্ধ হয়ে গেল। বেত্রাঘাত করার কিছুদিনের মধ্যেই আমার কাছে পরের দিনগুলো যে কিরকম খারাপ ছিল তা বোঝাতে পারবো না। একের পর এক দুঃসংবাদ আসতে লাগলো। স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে পারলাম যে ছাত্রদের আমি বেত্রাঘাত করেছি তাদের সকলেই হসপিটালে মৃত্যুর মুখোমুখি। তাদের মধ্যে বিনয়ের অবস্থা আশঙ্কাজনক। কয়েকদিন পর খবর পেলাম বিনয়ের নাকি মৃত্যু হয়েছে, আর বাকি সব ছাত্রছাত্রীরা ভালো আছে। আর বিনয়ের মৃত্যুর খবর আমাকে প্রায় হতবাক করে দিল। ক্লাসের ছেলেরা আমাকে ভয় পেলেও আমি কিন্তু ওদের ভালোবাসতাম। বোধহয় ওরা আমাকে ভালোবাসেন, কিন্তু আমার মতে ভালোবাসার ভয় কিন্তু খুব উপকারী। যদিও এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তবুও মনে হলো। বিনয়ের মৃত্যুর খবরে স্কুল কর্তৃপক্ষ আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল। তার সাথে সাথে আমার কারাবাসও হলো। কারাবাস হওয়ার ঠিক ২ বছর পর আমায় মুক্তি দেওয়া হলো, কিন্তু তার পরবর্তী জীবন হলো কারাগারের থেকেও ভয়ঙ্কর। জীবিকা হারালেও পরবর্তী পৈশাচিক জীবন আমাকে আজও তাড়া করে বেড়ায়। পৈশাচিক বলার কারণ ব্যাখ্যা করছি। কারাগার থেকে বেরোবার পরেই অসম্মানের সম্মান নিয়ে তো আর চাকরি পাওয়া যায় না। পেলেও কি সেটা স্থায়ী হতো? মনে হয় না। তবে অবসর জীবন বসে বসেই কাটাতাম। তখনও পঙ্গু হই। সেই সুস্থ স্বাভাবিক জীবনে বিভীষিকার আগমন হলো হঠাৎই। একদিন গ্রীষ্মকালের সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎই দেখি বিনয়।
হ্যাঁ, বিনয় আমাকে স্যার বলে ডাকতে ডাকতে কাছে এলো। তারপর প্রণাম করে বলল, ভালো আছেন স্যার? আমার নির্বাক চোখ আর কথা বলার উপক্রম প্রায় নিবদ্ধ হল বিনয়ের ব্যবহার। ক্লাসের সবথেকে বিশৃঙ্খল ছেলেটার ব্যবহার এই পৈশাচিক জীবনে কতটা সম্ভব? আমি স্বপ্ন দেখছি না তো? প্রায় কিছুক্ষণ পর ভয় পেয়ে চেঁচিয়ে উঠলাম, সৃজা! সৃজা! সৃজা নিচের ঘর থেকে উঠে এলো ছাদে। বাবা, বাবা, কি হয়েছে? আমার অবস্থা তখন কিছু বলার মতো ছিল না। দেখি না বিনয় বিচ্যুত হয়েছে তার জায়গা থেকে। এখন সে অদৃশ্য। সৃজা আমাকে নিচের ঘরে নিয়ে এলো। নিচের ঘরে নিয়ে এসে জল খাওয়ালো। প্রায় কিছুক্ষণ পর স্বাভাবিক হলাম। সৃজাকে জিজ্ঞেস করলাম, তোর মা আসেনি? সৃজা বলল, না। আমি বললাম, মা বলল 7:30টার মধ্যে ফিরে পড়বে। তবে জানিয়ে রাখি, আমার স্ত্রী কলেজের অধ্যাপিকা। বাড়ি থেকেই ওনার প্রতিদিনের যাতায়াত। আমার সঙ্গে বেশিরভাগ সময় কাটান, জীবিকার সময়টুকু ছাড়া। আর সৃজা, ও তখন সম্ভবত ক্লাস 5-এ পড়ে। ও আমার সঙ্গেই বাড়িতে সময় কাটায়, আমার সঙ্গেই খেলে। হঠাৎ সৃজা বলল, বাবা, তোমার কি হয়েছে? আমি বললাম, কিচ্ছু হয়নি। পর সন্ধ্যার সময় আমার থাকার গেস্ট হাউসের দিকে রওনা দিচ্ছি, হঠাৎ পেছন থেকে একটা চিৎকার শোনা গেল, স্যার! আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কে? স্যার, আমি বিনয়। চিনতে পারছেন? কোন বিনয়? সেই যে স্যার, আপনার স্কুলের ছাত্র বিনয়। কথাটা শুনে মুহূর্তের মধ্যে আমার রক্ত হিম হয়ে গেল। কথার মধ্যে স্বল্প স্বরে বারবার বলতে লাগলাম, বিনয়, বিনয়। বিনয় বলে উঠল, স্যার, আপনি আমায় শুধু শুধু শাস্তি দিয়েছিলেন স্যার। আমার কোনো দোষ ছিল না স্যার। আমাকে স্যার অনেক বড় হতে হবে স্যার। আমি পড়তে চাই, আমি পড়তে চাই স্যার। এই বলে বিনয় চলে গেল। তারপর আমার যে কি হলো তা বলতে পারবো না। যখন জ্ঞান ফিরল তখন গেস্ট হাউসের বিছানায় শুয়ে, পাশে আমার স্ত্রী এবং মেয়ে। ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়ে বললেন যে কোনো পুরনো মানসিক রোগ আছে, আপনি চিন্তা কম করবেন। ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়ে বললেন যে, বিনয়বাবু, আপনার কোনো পুরনো মানসিক রোগ আছে, আপনি চিন্তা কম করুন। এই কথা বলে ডাক্তারবাবু বেরিয়ে গেলেন। ঘুমচোখে বিছানায় ঢলে পড়লাম। রাত তখন 11টা হবে। ঘুম ভেঙেছে। বিনয় চিৎকার করে, হ্যাঁ স্যার, স্যার, স্যার। হ্যাঁ, কোনো ভুল হয়নি, বিনয়ের ডাক। ও চিৎকার করছিল, স্যার স্যার বলি। স্যার, স্যার আমাকে ছেড়ে দিন, স্যার আমাকে ছেড়ে দিন স্যার। কিন্তু বিনয় কোথায়? হঠাৎই ডান দিকে জানলায় বাইরে দেখি বিনয়। হ্যাঁ, বিনয়টা, হ্যাঁ বিনয়, হ্যাঁ বিনয়, আমি স্পষ্ট দেখছি। গেস্ট হাউসের দোতলার আমার ঘরটা মাটি থেকে অনেক উঁচুতে, কিন্তু বিনয় তো এত উঁচুতে ওঠা সম্ভব নয়। বিনয় ওদিকে তার রক্তাভ চোখ নিয়ে আমায় বলতে লাগলো, স্যার, স্যার, এদিন আমি কিন্তু দোষ করিনি, ওরা খেলছিল স্যার। আপনি জানেন যে আমি ক্লাসে একটু বিশৃঙ্খল ঘটালেও প্রত্যেক বছর আমি কিন্তু ক্লাসে ফার্স্ট হতাম স্যার। সেদিন প্রথম বেঞ্চে বসেছিলাম, সেদিন প্রথম
বেঞ্চে জায়গা না পাওয়ার জন্য শেষ বেঞ্চে বসতে হয়েছিল স্যার। আমার কোনো দোষ ছিল না স্যার, আমার কোনো দোষ ছিল না। এই বলে বিনয় চলে গেল। আমি বিনয়, 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 যেও না, এই বিনয় বলে ডাকতে লাগলাম। পাশের ঘর থেকে আমার স্ত্রী ও স্ত্রীজা ছুটে এলো। তখন আমার অবস্থা আরো সংকটজনক হয়ে উঠল। শীতকালেও ঘাম উঠেছিল। তখন আমার দেহ ক্রমশ অচেতন হয়ে পড়ল। ঠিক কিছুদিন পর আমি বুঝতে পারলাম আমি কোনো হসপিটালের বিছানায় শুয়ে রয়েছি। ডাক্তার বললেন আমার স্ত্রীকে যে আমার নাকি দুটো পা আর ডান হাত সংজ্ঞাহীন হয়ে পড়েছে। আমি নাকি কোনোদিন আর হাঁটাচলা করতে পারবো না। এই কথা শুনে আমার স্ত্রী কেঁদে ফেললেন। সৃজার চোখেও জল দেখতে পেলাম। এর ঠিক দুদিন পর দার্জিলিং থেকে সংজ্ঞাহীন অবস্থায় বাড়ি ফিরে এলাম। তারপর অনেকবার বিনয় দেখা দিয়েছে। আমায় এখনো আসে ঘুমের মধ্যে তার বিচার চাইতে। হ্যাঁ, বোধহয় বিনয়ের কথাই ঠিক ছিল। বিনয় নির্দোষ হয়েও দোষী হতে হয়েছিল। বিনয় সত্যিই ভালো ছেলে ছিল ক্লাসে। ওর বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন। সম্পর্ক বলতে শুধু মায়ের সাথেই। খুবই কষ্টের জীবন ছিল ওদের। এ কথা বিনয় আমাকে বলেছে। ওর পড়াশোনার নজর রাখাটাই আমার প্রধান দায়িত্ব ছিল। কোনো রকম খারাপ অভ্যাস যেন ছুঁতে না পারে, তাই ওকে চোখে চোখে রাখতাম। কিন্তু জানি না কোন প্রহেলিকা আমায় গ্রাস করেছিল। বিনয়ের মতো একজন সুস্থ বালকের প্রাণটা অকালে চলে গেল আমার হাতে। এটা ভাবলেও নিজেকে অসহায় মনে হয়। এর শাস্তি বোধহয় ভগবান আমাকে দিয়েছেন। 45 বছর বয়সেও এই অসার জীবনে সাময়িক আনন্দটুকু পাইনি। যদিও আনন্দ ছিল, তাও সিজার বিবাহের পর কিছুটা অবশিষ্ট থাকবে। আমার স্ত্রীও আবার যত্ন নিলেও ওর দায়িত্বের বেশিরভাগটাই চাকরদের ওপর আজও গচ্ছিত। যদিও পেশাটাই ওর কাছে একমাত্র ধ্যান ধারণা ছিল এবং ভবিষ্যতেও তা থাকবে। তবে আমার জীবনটা বোধ হয় এরকম। গল্পটি এখানেই শেষ হল। মূল গল্প সৌমেন খাঁটি, কণ্ঠে সৌমেন।